হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ফাহিম রহমান। আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে মাস্টার্স করছি। তোমাদের অনেকেরই বাস 173 কোর্সটায় অনেক প্রবলেম দেখা যায়। এই প্রবলেম সলভ করার জন্যই মূলত এই কোর্সটা সাজানো হয়েছে। আমি আশা করি তোমরা এই কোর্সটা সম্পূর্ণ শেষ করার পরে খুব সুন্দরভাবে এই সেম কোর্সটাই তুমি অন্য তোমার বন্ধুদের বোঝাতে পারবে। এখন দেরি না করে আমরা শুরু করে দিতে পারি কোর্সটা। এই কোর্সটার প্রথম চ্যাপ্টারই হচ্ছে তোমার হাইপোথিসিস টেস্ট অ্যাবাউট দ্য মিন অ্যান্ড প্রপোর্শন। হ্যাঁ, তোমার এই চ্যাপ্টার 9টা অনলি মিন এবং প্রপোর্শনের উপর হাইপোথিসিস টেস্ট করা হয়েছে। এর সামনে হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের টেস্ট আসবে, যেমন কাই স্কোয়ার টেস্ট, এফ ডিস্ট্রিবিউশন টেস্ট। হ্যাঁ, এরকম তোমার কি অনেক ধরনের টেস্ট আসবে। কিন্তু তোমার এই জিনিসটা মনে রাখবে হলো তোমার এই চ্যাপ্টার 9টাই এই বাস 173 কোর্সের প্রাইমারি অর ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার। এইটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে তোমার সামনের চ্যাপ্টার গুলি খুবই পানির মতো ইজি লাগবে। তাই দেরি না করে আমরা এই চ্যাপ্টারটার ভিতরে দেখি কি কি আছে। তোমার প্রথমে হচ্ছে হাইপোথিসিস। এখানে হাইপোথিসিস দেখো, নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস আছে। আমরা হচ্ছে নাল এবং অল্টারনেটিভ নিয়ে আলোচনা করব, তবে এখন না, একটু পরে, কারণ এখন আলোচনা করলে তোমরা কিছুই বুঝবে না। তোমার সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে টু টাইপস অফ এরর্স আছে। আমি তোমাকে একটা খুব সুন্দর একটা বর্তমানে এনএসইউ তে যে জিনিসটা হচ্ছে ওইটার উপরে একটা উদাহরণ দিই, তাহলে তুমি টাইপ 1 এরর বা সবচেয়ে বড় ভুল আর টাইপ 2 এরর বা এর চেয়ে কম ভুলটাকে তুমি সহজেই ফাইন্ড আউট করতে পারবে। যেমন ধরো আমরা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সবসময় বায়াসড ফ্যাকাল্টি বলে এক ধরনের ফ্যাকাল্টির নাম শুনে থাকি। যেমন তোমার ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তোমার একজন বায়াস ফ্যাকাল্টি কি করলো, সবচাইতে খারাপ যে স্টুডেন্টটাকে তাকে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মার্কস দিয়ে তাকে দিয়ে কোর্সটা কমপ্লিট করিয়ে দিল। আবার ওই ফ্যাকাল্টি কি করলো, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট তার উপর রাগ হয়ে তোমার তাকে হচ্ছে দিয়ে তাকে কি করলো, ওই কোর্সটা শেষ করিয়ে দিল। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এখানের মধ্যে সবচেয়ে বড় ভুল কোনটা? তোমার ওই যে খারাপ স্টুডেন্ট তাকে দেওয়াটা, নাকি সবচেয়ে ভালো স্টুডেন্ট তাকে দেওয়াটা? তোমরা ভেবে চিন্তা বলো তো কি হবে। এই তো তোমরা ঠিকই ধরতে পেরেছো, অবশ্যই যে ভালো স্টুডেন্ট তাকে দেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। সবচাইতে বড় ভুল যেহেতু, এইটাই হচ্ছে তোমার এখানে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর কোনটা, এটাও নিশ্চয়ই ধরতে পেরেছো। যেহেতু তোমার কি একটা খারাপ স্টুডেন্টকে সবচেয়ে হাইয়েস্ট মার্কস দিয়ে তাকে দেওয়া হয়েছে, তাহলে এটাই হচ্ছে তোমার টাইপ 2 এরর। এখন আমরা এইটার ডেফিনেশনটা পড়ি, দেখো। বলছে টাইপ 1 এরর occurs when a true null hypothesis is rejected। তার মানে কি বোঝাচ্ছে, তোমার যখন তোমার ট্রু ট্রু জিনিসটা, যখন ট্রু একটা জিনিসকে যখন রিজেক্ট করে দিবা, তখন কি সেটা হচ্ছে টাইপ 1 এরর। আবার টাইপ 2 এরর কি বলছে, টাইপ 2 এরর occurs when a false null hypothesis is not rejected। is not rejected মানে অবশ্যই accepted। তাহলে কি, যখন ফলস জিনিসটা তুমি accept করতেছো, মানে তুমি খারাপ স্টুডেন্টটাকে যখন ভালো কিছু দিচ্ছ, তখন কি সেটা হলো টাইপ 2 এরর। এখানে তোমার আর কিছু এমসিকিউ টাইপস কোশ্চেন আছে, যেমন দ্য ভ্যালু অফ 1 মাইনাস বেটা, বেটাটাই হচ্ছে তোমার টাইপ 2 এরর। এখানে বলছে দ্য ভ্যালু অফ 1 মাইনাস বেটা ইজ কল্ড দ্য পাওয়ার অফ দ্য টেস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কি, তোমার বলতে পারে হোয়াট ইজ পাওয়ার অফ দ্য টেস্ট, সো উই ক্যান সে 1 মাইনাস বেটা ইজ কল্ড দ্য পাওয়ার অফ দ্য টেস্ট। এগুলি নিয়ে আমাদের অত মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা মেন হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলি যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবে তোমার সবকিছু শেখা হচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস আসতেছে। যেমন হচ্ছে আমরা ফার্স্টেই হচ্ছে দেখেছিলাম কি হাইপোথিসিস, না? হাইপোথিসিসের মধ্যে ছিল তোমার কি একটা নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। আমরা তোমার নাল হাইপোথিসিসকে যে এইভাবে লিখি, তোমার এইচ নট দ্বারা হচ্ছে এইচ, এই যে জিরোর মতো এটা হচ্ছে নট। হ্যাঁ, এইচ নট দ্বারা আমরা কি নাল হাইপোথিসিস লিখি।
আর তোমার H1 দিয়ে হচ্ছে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন তোমার আমাদের বুঝতে হবে কি, আমাদের বুঝতে হবে হলো তোমার টু টেল টেস্ট নাকি ওয়ান টেল টেস্ট, এটা হচ্ছে মেন একটা জিনিস। অল্টারনেটিভ, এখন তোমার ওয়ান টেল নাকি টু টেল এই জিনিসটা বোঝার ওয়ে কি, আমরা দেখবো হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা দেখবো। তোমার অল্টারনেটিভ হাইপোথিসিসে যদি গ্রেটার দ্যান সাইন থাকে তাহলে বুঝবা হচ্ছে এটা কি রাইট টেল টেস্ট। রাইট টেল টেস্ট। রাইট টেল টেস্ট। যদি তোমার অল্টারনেটিভ হাইপোথিসিসে লেস দ্যান সাইন থাকে তাহলে কি বুঝবা, লেফট টেল টেস্ট। লেফট টেল। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসিসে নট ইকুয়াল টু সাইন থাকে তাহলে আমরা এটা বুঝবো হচ্ছে কি টু টেল টেস্ট। তার মানে বন্ধুরা আমরা কি দেখছি, আমাদের হচ্ছে মেনলি হচ্ছে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে দেখতে হবে। তোমার নালের উপরে কিন্তু এইগুলি বুঝতে পারবে না তুমি। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা যদি দেখতে পারি এই অবস্থা তাহলে আমরা বুঝবো কি এটা কিরকম হচ্ছে। এখন আমরা আবার স্লাইডে ফিরে যাই। তোমার স্লাইডে বলছে আর টু টেল টেস্ট হ্যাজ রিজেকশন রিজিয়নস ইন বোথ টেলস অ্যান্ড লেফট টেল টেস্ট হ্যাজ দ্য রিজেকশন রিজিয়ন ইন দ্য লেফট টেল অ্যান্ড দ্য রাইট টেল টেস্ট হ্যাজ দ্য রিজেকশন রিজিয়ন ইন দ্য রাইট টেল অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, রিজেকশন রিজিয়ন কি এখন আমি যদি তোমাদের বোঝাতে চাই তোমরা কিছুই বুঝবে না, ক্লাসে যেরকম বুঝতে পারো না সহজে সেরকম হচ্ছে এখনো বুঝতে পারবে না। আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে এই রিজেকশন রিজিয়ন নন রিজেকশন রিজিয়ন নিয়ে আমরা আলোচনা করব, দেখবে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমি যে এই জিনিসটা বললাম এখন তুমি এই যে একটা এখানে দেখো চার্ট আছে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আচ্ছা, তোমার এই চার্টটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি। তোমার এই যে এখানে দেখো খুব সুন্দরভাবে বিভিন্ন কি এক্সাম্পল দিয়ে দিয়েছে। যেমন আর টু টেল টেস্টে অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা দেখতে পাচ্ছি নট ইকুয়াল টু সাইন। তারপরে তোমরা দেখো এই যে লেফট টেল টেস্টে দেখো অল্টারনেটিভ হাইপোথিসিসে কি সাইন থাকবে বলো তো, অবশ্যই লেস দ্যান সাইন থাকবে। তারপর বলো তো রাইট টেল টেস্ট হচ্ছে ওটা অল্টারনেটিভ হাইপোথিসিসে কি সাইন থাকবে, অবশ্যই গ্রেটার সাইন থাকবে। আশা করি তোমরা হচ্ছে লেফট টেল রাইট টেল আর টু টেল এর ব্যাপারটা বুঝতে পেরেছো। এই লেফট এন্ড রাইট এই যেই জিনিসটা কি হয় তোমার তোমার ডান দিকে রিজেকশন রিজিয়ন নাহলে বাম দিকে, এই জন্য এই দুইটাকে তোমার ওয়ান টেল টেস্ট বলা হয়। মানে লেফট টেল হোক আর রাইট টেল হোক এটা হচ্ছে তোমার কি ওয়ান টেল টেস্ট। আচ্ছা, এখন হলো তোমার এই হাইপোথিসিস টেস্টিংটা আমরা হচ্ছে টোটাল দুইটা অ্যাপ্রোচে করতে পারবো। একটা হচ্ছে তোমার পি ভ্যালু অ্যাপ্রোচ আর একটা ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ। আমি তোমাকে এই এই চ্যাপ্টারটার মধ্যে তোমার পি ভ্যালু অ্যাপ্রোচও কিভাবে তুমি করতে পারো আর ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচও কিভাবে করতে পারো সেই জিনিসটা দেখাবো। কিন্তু তুমি সামনে যত আগাবা তখন হচ্ছে তোমার অবশ্যই ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচটা বেশি কাজে লাগবে, তোমার পি ভ্যালু অ্যাপ্রোচটা সহজে কাজে লাগবে না। কারণ পি ভ্যালু অ্যাপ্রোচে অনেক ধরনের জটিলতা সমস্যা আছে যেটা হচ্ছে আমরা অঙ্ক করতে করতেই বুঝতে পারবো। কিন্তু ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচটা খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড, তুমি দেখলেই বুঝতে পারবা। আমরা সামনে যখন করব তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের পর থেকে আমরা শুধুমাত্র ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে ম্যাথ করবো, ওকে? এরপরেও যদি তোমাদের পি ভ্যালু অ্যাপ্রোচে তোমার কোনো ফ্যাকাল্টি করিয়ে থাকে তুমি অবশ্যই আমাকে নক করবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস লিখে দেই তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা যে হাইপোথিসিস টেস্ট করব তোমার এটা হচ্ছে আমরা টোটাল হচ্ছে 5 স্টেপে করব। কত স্টেপ? 5
ফার্স্টে আমরা পি ভ্যালু অ্যাপ্রোচে করব পি, আর আমরা হচ্ছে যেটা পি ভ্যালু অ্যাপ্রোচে করব, তোমরা হচ্ছে ওইটা বাসায় হচ্ছে কি ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে করে দেখবে তোমাদের রেজাল্টটা কি আসলে ঠিক হচ্ছে কি হচ্ছে না। তোমার পি ভ্যালু অ্যাপ্রোচে আমরা যখন করব তখন হচ্ছে সেটা হচ্ছে 5টা স্টেপে করব। তাহলে 5টা স্টেপে হচ্ছে আমরা মোটামুটি সবগুলো ম্যাথই করব, তোমাদের এইসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার হাইপোথিসিস 1, হাইপোথিসিস। হাইপোথিসিস তারপরে হচ্ছে তোমার সেকেন্ড সেকেন্ড আমরা যখন করব সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন। আমরা কি করব? ডিস্ট্রিবিউশন। থার্ড নাম্বার স্টেপে আমরা কি করব? পি ভ্যালু হচ্ছে বের করব, পি ভ্যালু। ফোন নাম্বার স্টেপে কি করব? ডিসিশন দিব। এন্ড ফাইনাল এবং ফিফথে আমরা কি করব? তোমার এই ডিসিশনটার সাথে এই ডিসিশনের সাথে মিল রেখে আমরা সেটার কি করব? কনক্লুশন দিব। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তোমার পি ভ্যালুতে আমরা হচ্ছে 5টা স্টেপ ফলো করব। ফার্স্টে হাইপোথিসিস, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর পি ভ্যালু, তারপর ডিসিশন, কনক্লুশন। ওকে। এখন আমরা একটা ম্যাথে যাই, তাহলে হচ্ছে তোমার খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন তোমার এক্সাম্পল 9.1 এ আমরা দেখতে পাচ্ছি হলো এখানে বলছে at Canon Food Corporation it used to take an average of 90 minutes for new workers to learn a food processing job. Recently the company installed a new food processing machine. The supervisor at the company wants to find if the mean time, এই যে দেখো তোমার এখানে mean time taken by the new workers to learn the food processing procedure on this new machine is different from 90 minutes. A sample of 20 workers showed that it took on average 85 minutes for them to learn the food processing procedure on the new machine. It is known that the learning times for all new workers are normally distributed with a population standard deviation of 7 minutes. Find the p-value for the test that the mean learning time for the food processing procedure on the new machine is different from 90 minutes. What will your conclusion be if alpha equal to 0.01? আচ্ছা, তোমরা বাস 172 তে এই আলফা এগুলির ব্যাপারে হয়তোবা ধারণা পেয়ে এসছো। আলফাকে তোমার বলা হয় সিগনিফিকেন্স লেভেল বা লেভেল অফ সিগনিফিকেন্স, বা তোমাকে এটা আমরা আরো ই করে বলতে পারি এটাই হচ্ছে তোমার এরর। হ্যাঁ, তোমার কতটুকু এরর হতে পারে। তোমার এখানে বলছে 0.01, তার মানে এখানে 1% এরর করেই আমরা হচ্ছে ধরেই কনক্লুশনটা বের করব। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এখন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করব। তোমার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে ম্যাথটা করব। তাহলে এখন আমাদের মেন কি স্টেপ 1 হচ্ছে আমরা জানি হচ্ছে হাইপোথিসিস নাকি। তাহলে আমরা এখানে চলে যাই, স্টেপ 1 এ হচ্ছে হাইপোথিসিস। তোমার স্টেপ
স্টেপ ওয়ান যে তোমার হাইপোথিসিস আছে, তোমার এইখানে আমরা কি করতে পারি বলো তো? অবশ্যই এখানে দুইটা হাইপোথিসিস আসবে, একটা হচ্ছে তোমার নাল হাইপোথিসিস আর একটার নাম হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ফার্স্ট অফ অল এখন হচ্ছে তুমি নাল অল্টারনেটিভের ব্যাপারে কি জানতে পারবে। এন্ড তোমার নাল হাইপোথিসিস আমরা কি করি, তোমার এইচ নট দ্বারা প্রকাশ করি, আর অল্টারনেটিভ কি দ্বারা প্রকাশ করি, এইচ ওয়ান দিয়ে প্রকাশ করি। তার মানে হচ্ছে তোমার এইচ নট বা এইচ তোমার জিরো বলতে পারো, এইচ নট দিয়ে আমরা নাল হাইপোথিসিস কে ডিনোট করি, আর এইচ ওয়ান দ্বারা অল্টারনেটিভ হাইপোথিসিস কে ডিনোট করি। এখন তোমার এই ম্যাথটা কি, তোমার এই চ্যাপ্টারটা তো হচ্ছে মিন অথবা প্রপোর্শন। তাহলে আমরা আবার দেখি তো, দেখো তো তোমার এটা হচ্ছে মিনের ম্যাথ নাকি প্রপোর্শনের ম্যাথ। অবশ্যই মিনের ম্যাথ, কারণ এখানে বলেই দিচ্ছে, এই যে দেখো তোমার মিন টাইম বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার কি মিনের ম্যাথ। এই যে মিন বা এভারেজ বলে দিয়েছে, এই যে এভারেজ। এখন আমরা বলেছিলাম হচ্ছে এইটা তোমার মেনলি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস এর উপর বেস করে তোমার রিজেকশন রিজিয়ন, নন রিজেকশন রিজিয়ন, এই জিনিসগুলি হবে, তাই তো? হ্যাঁ। এখন হলো তোমার নাল হাইপোথিসিস কি, এটা চাইতে আমরা দেখতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিস কি। এই জিনিসটা তোমরা একদম মানে তোমাদের নোট খাতায় অবশ্যই লিখে নাও, যে তোমার অল্টারনেটিভ যখন তোমার কোশ্চেনের মধ্যে এই ওয়ার্ডটা থাকবে ডিফারেন্ট ফ্রম অথবা শুধু অনলি ডিফারেন্ট, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবা তোমার অল্টারনেটিভ হাইপোথিসিসে নট ইকুয়াল টু সাইন হবে। তাহলে বোঝা যাচ্ছে এই তোমার মিনটা হচ্ছে তোমাকে ডিফারেন্ট ফ্রম 90 মিনিটস বলছে, তাহলে এটা অল্টারনেটিভে কি ডিফারেন্ট ফ্রমটাই আসবে। এখন যেহেতু মিন, তাহলে আমরা এটাকে কি মিউ দ্বারা প্রকাশ করি। তাহলে অল্টারনেটিভ আমরা দেখি মিউ নট ইকুয়াল টু 90। এখন তুমি যখন একটা তুমি জানছো নট ইকুয়াল টু 90, তাহলে তোমার স্বাভাবিকভাবেই কি হবে, তোমার নাল হাইপোথিসিস কি হবে, অবশ্যই তোমার মিউ ইকুয়াল টু 90। নাহলে তুমি টেস্ট করে কিভাবে বুঝবা কোন জিনিসটা ঠিক, হয় তোমার ইকুয়াল হবে নাহলে নট ইকুয়াল টু হবে। কারণ এখানে যেহেতু ডিফারেন্ট ফর্ম দিয়েছে এই জন্য হচ্ছে ইকুয়াল আর নট ইকুয়াল টুর ব্যাপারটা এসেছে, না হলে তো তোমার হায়ার যদি বলতো তাহলে অবশ্যই হচ্ছে অল্টারনেটিভে গ্রেটার হতো, যদি তোমার লোয়ার বলতো তাহলে লেস হতো। তারপরে তোমার কি অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট, অনেক ধরনের ওয়ার্ড ইউজ করা হয়, তখন বিভিন্ন ভাবে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে যে জিনিসটা আসবে ওইটার অপোজিটটাই হবে, নাহলে তোমার চলে আসবে। এন্ড আমরা স্টেপ টু তে আসবো। স্টেপ টু আমরা কি করব, স্টেপ টু হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, নাকি? স্টেপ টু হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন। এখন দেখো কোশ্চেনে আবার চলে যাই। তোমার কোশ্চেনের মধ্যে দেখো এখানে ডাইরেক্ট হচ্ছে বলে দিয়েছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 7 মিনিটস। এইটাও এখন হচ্ছে আরেকটা জিনিস নোট খাতায় তোমার লিখো, যখন তোমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হবে তখন আমরা হচ্ছে কি করব, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করব। নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করা মানেটা কি, নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করা মানে হলো আমরা এই যে দেখো তোমার টেবিলের লিস্টে আছে অনেকগুলি টেবিল, এটার মধ্যে আমরা কি নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল ইউজ করবো। এই যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল, এটা হচ্ছে 2 পেজের। এটা কয় পেজের, 2 পেজ, দেখো 1 পেজ, আর এটা হচ্ছে তোমার 2 পেজ। আমরা হচ্ছে এই টেবিলটা ইউজ করব হচ্ছে যখন তোমার কি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হবে, মানে তোমার স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হবে, তখনই আমরা এই জেড টেবিলটা ইউজ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 মিনিট, তার মানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হওয়ার জন্য আমরা কি করব, তোমার স্টেপ 2 তে লিখবো হচ্ছে since population standard deviation is known so we will use কি, আমি হচ্ছে তোমার এখানে শর্টকাট লিখে দিচ্ছি, তোমার নরমাল ডিস্ট্রিবিউশন। বন্ধুরা বুঝতে পারছো তো?
না বুঝলে অবশ্যই তোমাদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা আছে, তোমরা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে জিনিসটা আবার বুঝে নিও। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে এখন নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে কোন টেবিল অনুযায়ী? জেড টেবিল অনুযায়ী। হ্যাঁ, এখন তোমার আমরা যখন পি ভ্যালুটা বের করতে যাব, তোমার পি ভ্যালুটা বের করতে গেলে আমাদের কি দেখো, পি ভ্যালু বা পি ভ্যালু জিনিসটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। তোমার অবশ্যই তোমার কি প্রবাবিলিটির ব্যাপারে তোমাদের ধারণা আছে। তোমার প্রবাবিলিটির ধারণাটা কি ছিল আমরা একটু আবার একটু দেখে আসি। তোমার প্রবাবিলিটির ধারণাটা এরকম ছিল যে প্রবাবিলিটির ভ্যালু সবসময় 0 লেস অর ইকুয়াল টু পি অফ এক্স, পি অফ এক্স মানে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 1। এই প্রবাবিলিটিকেই তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। প্রবাবিলিটি মানে কি, তোমার যদি প্রবাবিলিটি 1 হয়, সাপোজ হচ্ছে তুমি এই কোর্সে এ পাবে, তোমার প্রবাবিলিটি 1, তার মানে হচ্ছে তুমি 100% তুমি এই কোর্সে কি এ পাবা। আবার তোমার যদি প্রবাবিলিটি এই যে তোমার কি 0 হয়, তার মানে হচ্ছে তুমি কি 100% তুমি এইটা এই কোর্সে ফেল করবে। আবার তোমার প্রবাবিলিটি যদি 0.5 হয়, প্রবাবিলিটি 0.5 মানে তুমি ভালো করতেও পারো আবার খারাপও করতে পারো। অবশ্যই তোমার আমার কাছে এই কোর্সটা যেহেতু তোমরা করতেছো, আমি আশা করি তোমাদের কি এ পাওয়ার প্রবাবিলিটি 1 হবে। আর তুমি যদি এই জিনিসগুলি খুব সুন্দরভাবে বুঝতে পারো, তখন কি তুমি তোমার মিড মিড ফাইনাল এগুলি খুব সুন্দরভাবে দিতে পারবে, তখন অবশ্যই তুমি কি এ পাবে। আচ্ছা, তাহলে এখন তোমার এই পি ভ্যালুটা যে আমরা বের করব, হ্যাঁ, তোমার এই পি ভ্যালুটা বের করার সময় আমাদের হচ্ছে কি কয়েকটা জিনিস বের করে আসতে হবে। কেন বের করে আসতে হবে এটাও আমি তোমাদের এখন দেখিয়ে দিই। দেখো, তোমার পি ভ্যালু মানে কি প্রবাবিলিটি ভ্যালু। প্রবাবিলিটি কে যে জেড এর ভ্যালু গুলি কি কখনো প্রবাবিলিটি হতে পারে? -3.4 বা তোমার -3.2 এগুলি হতে পারে না, কারণ আমরা হচ্ছে এখনই দেখলাম তোমার প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হতে হবে, তোমার 0 বা 1 এর বাইরে কিছু হতে পারবে না। তাহলে এখন আমরা এখানে দেখো, এই যে এই মাঝখানের ভ্যালুগুলোর দিকে তাকাও তো, 0.0003, 0.0075, এই যে এই মাঝখানের যে ভ্যালুগুলো আছে, তোমার এই ভ্যালুগুলো কিন্তু তোমার কি ওই প্রবাবিলিটির মধ্যে পড়ছে। এখন আমরা যদি এই জিনিসগুলি ভ্যালুগুলি বের করতে চাই, তখন আমাদের কি এই ভ্যালুটা লাগবে না, এই যে জেড এর ভ্যালুটা। অবশ্যই এই জেড এর ভ্যালুটা না পেলে তো আমরা কখনোই বের করতে পারবো না। এখন আমরা হচ্ছে কিছু ফর্মুলা শিখবো, তোমার এই ফর্মুলার মাধ্যমে আমরা জেড এর ভ্যালু বের করব। দেখো বন্ধুরা, তাহলে আমরা হচ্ছে আবার চলে যাই আমাদের লেখাতে। তাহলে স্টেপ 2 এর পরে স্টেপ 3 তে চলে যাই। আচ্ছা, তাহলে স্টেপ 3, স্টেপ 3 তে আমাদের হচ্ছে জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে জেড এর ভ্যালুর ফর্মুলা কি? তাহলে জেড ইকুয়াল টু এক্স বার। এক্স বারটা কি বন্ধুরা বলো তো? এক্স বার হচ্ছে আমরা তোমার চ্যাপ্টার 8-এ আমাদের আইডিয়াটা হয়েছিল বাস 172 তে। তোমার চ্যাপ্টার 8-এ আমরা দেখেছি এক্স বার মানে হচ্ছে তোমার বোঝায় স্যাম্পল মিন। এক্স বার মানে কি স্যাম্পল মিন। আর মিউ মানে হচ্ছে পপুলেশন মিন। এই মিউ এর ভ্যালুটা তোমাদের কোনো চিন্তা করার কিছু না, এটা হচ্ছে নাল হাইপোথিসিস এর দিকে তাকাবা, তোমরা হচ্ছে মিউ এর ভ্যালুটা পেয়েছো। আর নিচে হচ্ছে যেহেতু তোমার এটা কি আমরা দেখলাম পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন, এই জন্যই তো আমরা জেড ইউজ করছি। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হওয়ার জন্য আমরা এটা কি করব, এই যে সিগমা দেব। কি দেব? সিগমা। সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে সিগমা অফ এক্স বার। ওকে, এখন দেখো এক্স বার মিউ এগুলি কিন্তু ডাইরেক্ট আছে, কিন্তু সিগমা অফ এক্স বার নাই। সিগমা অফ এক্স বার আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে সিগমা অফ এক্স বারের একটা ফর্মুলা জানি। সিগমা অফ এক্স বারের ফর্মুলাটা কি বলতো?
আচ্ছা আমরা এখানেই লিখি, আমরা ফর্মুলাতেই লিখে দিই। তাহলে এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা অফ এক্স আর মানে হচ্ছে তোমার সিগমা ডিভাইড বাই রুট এন, কি সিগমা ডিভাইড বাই রুট এন। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝো, এরপরে আমরা কি স্লাইড দেখে বুঝে যাব, তখন আর আমাদের বারবার এই জিনিসগুলো আর লিখতে হবে না। তাহলে তোমার এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা ডিভাইড বাই রুট এন। তোমার তাহলে দেখো এক্স বারের ভ্যালুটা কত দেখো তো। এক্স বার মানে তোমার এক্স বারটাকে স্যাম্পল মিন, স্যাম্পল মিনটা এখন আমরা কই পাবো, এটা একটা প্রশ্ন। অনেকেই বলে স্যাম্পল মিন তো এখানে তো 90ও আছে 85ও আছে, আসলে তোমার কোনটা স্যাম্পল আর কোনটা পপুলেশন। আচ্ছা এখন তোমার স্যাম্পলের লাইনে যেই মিনটা থাকবে সেটা হলো স্যাম্পল মিন। তাহলে এখানে দেখো যে a sample of 20 workers showed that it took on average 85 minutes for them। তাহলে এই যে মাত্র 20টা ওয়ার্কারকে স্যাম্পল নিয়ে তোমার ওরা এভারেজ পেয়েছে 85 মিনিট, তাহলে 85 টাই হচ্ছে তোমার কি স্যাম্পল মিন। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে স্যাম্পল মিন হচ্ছে 85 মাইনাস তার পপুলেশন মিনটা কত, পপুলেশন মিনটা আমরা দেখতে পাচ্ছি, পপুলেশন মিন এই যে তোমার স্টেপ ওয়ানে দেখো, তোমার স্টেপ ওয়ানে হচ্ছে আমরা পপুলেশন মিন পাচ্ছি হচ্ছে মিউ ইকুয়াল টু 90। তাহলে পপুলেশন মিন হচ্ছে তোমার 90, তাহলে 85 মাইনাস 90, তাহলে ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে তোমার সিগমা ডিভাইড বাই রুট এন। তাহলে সিগমা কত আমরা দেখে আসি, সিগমা মানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 মিনিট। এই যে দেখো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 7 মিনিট। এই অঙ্কগুলি করার জন্য তোমার কিন্তু পুরো অঙ্ক আসলে পড়ার দরকার নেই, এই ভ্যালু গুলির দিকে তাকাবা তুমি আর দেখবা পাশে কি লেখা আছে তাহলেই বুঝতে পারবে। আর তুমি যদি সবকিছু পড়ো তখন দেখবে তোমার মধ্যে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখানে দেখছি হচ্ছে 7 হচ্ছে এত, আর এন এর ভ্যালু হচ্ছে এই যে এন হচ্ছে স্যাম্পল সাইজ, এন এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 আর 7 না। তাহলে সিগমা এই যে সিগমা হচ্ছে 7 আর এন এর ভ্যালু হচ্ছে তোমার 20, তাহলে √20। এটা তোমরা হচ্ছে কি তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, ইএস ক্যালকুলেটর থাকে, তাহলে হচ্ছে তোমার কি এটা খুব সুন্দরভাবে একবারে শেষ করে ফেলতে পারো। আমার যেহেতু ইএস ক্যালকুলেটর আছে তাহলে আমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে অঙ্কটা হচ্ছে সলভ করতে পারবো। তাহলে -3.19। বন্ধুরা তোমাদেরও কি -3.19 এসছে দেখো তো, আশা করি তোমাদেরও -3.19 এসছে। এখন আমরা নেক্সট কি আমাদের কাজ হলো পি ভ্যালুটা বের করা। তাহলে পি ভ্যালুটা আমরা কিভাবে বের করব দেখি। তোমার পি ভ্যালু, পি ভ্যালু ইকুয়াল টু, পি ভ্যালু ইকুয়াল টু কত, তাহলে হচ্ছে আমরা -3.19 এর এটা দেখি, -3.19। এই যে -3.1, এই যে -3.1 এর পরে 9, দেখো 9 হচ্ছে -3.1 এর সাথে যদি এই যে 0.09 যোগ করি তাহলে -3.19 হয়। তাহলে -3.1 বরাবর এই যে 0.9 এর ইতে আমরা চলে যাব, দেখি কি হয় দেখো। এই দেখো তোমার এটা কি তাহলে 0.0007, বুঝতে পেরেছো, 0.307, তাহলে 0.307। এখানে কি বন্ধুরা পি ভ্যালু আমরা পেয়ে গেছি? আমরা পি ভ্যালু এখানে পাই নাই, কারণ এইটা হচ্ছে টু টেল টেস্ট। টু টেল টেস্ট হওয়ার জন্য তোমার অবশ্যই যে ভ্যালুটা পাবে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে তোমার নোট খাতায় লিখে রাখো। যখন কি এটা টু টেল টেস্ট হবে তখন আমরা জেড এর যে ভ্যালুটা পাবো, এটার যে তোমার জেড এর ভ্যালুর জন্য যে নাম্বারটা পাবো সেটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তখনই পি ভ্যালু পাবো। তাহলে 0.0007 যেহেতু পেয়েছি তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব ইনটু
টু। এই যে 2 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট আসবে কত তোমার পয়েন্ট 0.0014। তোমাদেরও আশা করি 0.007 কে 2 দিয়ে গুণ করাতে এই রেজাল্টটাই এসেছে। তাহলে এখন দেখো তোমার পি ভ্যালু আমরা এটা পেলাম। তোমাদের কিন্তু এই যে জেড এর ক্ষেত্রে পি ভ্যালুর খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু তুমি যখন টি ডিস্ট্রিবিউশন টেবিলে যাওয়া তখন দেখা যাবে কি এই পি ভ্যালু অ্যাপ্রোচে করলে অনেক ধরনের জটিলতা আসবে। এই জন্য হচ্ছে আমরা এরপর থেকে সবসময় ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে ম্যাথ করব। ওকে, তাহলে এখন আমাদের কি স্টেপ 4। তোমার এই স্টেপটা কিন্তু অনেক টিচার দেখবে তোমাদের 4 স্টেপে করাবে, 5 স্টেপে করাবে, 6 স্টেপ করাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু প্রসিডিউর সবসময় সেমই থাকবে। তো স্টেপ নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। এখন হচ্ছে স্টেপ 5 লিখলাম কেন, স্টেপ 4। তোমার এটা হবে স্টেপ 4। তাহলে স্টেপ 4 এ হচ্ছে আমরা কি করব, স্টেপ 4 এ এসে আমরা ডিসিশন নিব নাকি। এন্ড ডিসিশনটা কি এটা মনে রাখবা, তোমার আলফা যে ভ্যালুটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে সেইটা যদি পি ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা রিজেক্ট করব, আর এই আলফার ভ্যালুটা যদি পি ভ্যালুর চেয়ে কম হয় তাহলে সেটা কি করব, রিজেক্ট করব না। তাহলে এখন দেখি আলফা তোমার পি ভ্যালু তো 0.0017, তাহলে আলফা কত দেওয়া আছে, এই দেখো তোমার আলফা হচ্ছে 0.01 দেওয়া আছে। তাহলে 0.01 আর এটার মধ্যে দেখো তো কোনটা বেশি বলো, তোমার 0.01। তাহলে 0.0 পর এটা 0, তাহলে অবশ্যই এটা ছোট, বুঝছো না? তাহলে যেহেতু পি ভ্যালু আমরা যেহেতু আলফা পাচ্ছি এখানে বড়, তাহলে আলফা ইকুয়াল টু 0.01 is greater than greater than p value p value of কত তোমার 0.0014। আচ্ছা, যখন তোমার এই জিনিসটা হলো তখন তার মানে কি আলফা যেহেতু বড় পি ভ্যালু হচ্ছে, তার মানে আমরা কি বলবো, উই রিজেক্ট নাল হাইপোথিসিস। সো এটা মাথায় রাখবা, সো উই রিজেক্ট নাল হাইপোথিসিস বাই এইচ। বুঝতে পেরেছো? নাল হাইপোথিসিসটা যদি রিজেক্ট করে দাও তাহলে তো কি হবে, তাহলে এই যে নালটা তুমি রিজেক্ট করে দিলা, বাদ হলো, তার মানে কি তোমার অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড। তাহলে হচ্ছে আমরা কি করব, অল্টারনেটিভের যে কনক্লুশন দিব, অল্টারনেটিভের কনক্লুশনটি এই যে তোমার এই যে মিউটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম 90 নাকি। ডিফারেন্ট ফ্রম 90 লাইনটা কি আছে দেখো, এই যেখানে বলছে দ্য মিন লার্নিং টাইম, এই যে এই লাইনটা, the mean learning time for the food processing procedure on the new machine is different from 90 minutes। এই লাইনটাই তোমার স্টেপ 5 এ জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো আমরা হচ্ছে সলভে যাই, তো দেখি তো আমরা কি ঠিক করলাম নাকি ভুল করলাম তখন। তাহলে এই যে স্টেপ 1 এ হচ্ছে তোমার হাইপোথিসিসটা দিয়েছে, তোমার নাল হাইপোথিসিস মিউ ইকুয়াল টু 90, অল্টারনেটিভ মিউ নট ইকুয়াল টু 90। স্টেপ 2 তে এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন আছে, তাই হচ্ছে তোমার কি করেছে, নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করেছে। স্টেপ 3 তে যে পি ভ্যালুটা হচ্ছে তোমার 0.0014 বের করেছে। আম, তারপরে হচ্ছে তোমার স্টেপ 4 এ যে আমরা দেখতে পাচ্ছি তোমার এই যে দেখো যে আলফাটা যেহেতু পি ভ্যালু হচ্ছে বড় তাই রিজেক্ট করেছে, আর যদি এটা আলফাটা যদি পি ভ্যালু হচ্ছে ছোট হতো তাহলে তোমার কি উই ডোন্ট লিখতাম হচ্ছে উই ডোন্ট রিজেক্ট নাল হাইপোথিসিস।
বুঝতে পেরেছো? আর এই যে তোমার এখন হচ্ছে আমরা নেক্সট অঙ্কতে যাব হচ্ছে এক্সাম্পল 9.2। এটাও পি ভ্যালু অ্যাপ্রোচে বলেছে। এখন দেখো এখানে দেখো তোমার এন এর ভ্যালু দেওয়া আছে 36, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 2.4, আর তোমার এই যে আলফা 0.01 ধরে একবার করবা, 0.05। এটা আর কিছুই না, তোমরা হচ্ছে স্টেপ 4 এ যে 0.01 এর জন্য দেখবা তোমার পি ভ্যালুটাকে আসলে আলফা যদি বড় হয় তাহলে বলবা রিজেক্ট, আলফা যদি ছোট হয় তাহলে বলবা উই উই ডোন্ট রিজেক্ট। ওকে, এটাই আর কি। এখন দেখো তোমার এখানে কি বলেছে, উই লস্ট অ্যান এভারেজ হবে তো উইদিন দ্য ফার্স্ট মান্থ অফ এমএনসি উইথ দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এত, হোয়াট ইজ দ্য ডিসিশন। আচ্ছা, এই যে আসল জায়গায় এসে গেছে। এখানে বলছে an average of 10 pounds or more within the first month after joining the club। হ্যাঁ, আমি পুরাটা পড়ছি না, কারণ আমি বলছিলাম কি তোমার ম্যাথ দেখে আমরা বলতে পারবো তোমার নালে কি হবে, অল্টারনেটিভ কি হবে। এখানে বলছে 10 পাউন্ডের বেশি সমান অথবা বেশি। এখন দেখো সমান অথবা বেশি, এখানে কিন্তু দুইটা সাইন অলরেডি ইউজ, সমান অথবা বেশি। তাহলে সমান অথবা বেশি আমরা কিভাবে লিখি, তোমার গ্রেটার অর ইকুয়াল টু, এটাই তো লিখি। এখন এই দুই দুই সাইন কি তোমার এখানে কি অল্টারনেটিভে ইউজ হতে পারবে? পারবে না। অল্টারনেটিভে হয় গ্রেটার হবে, নাহলে লেস হবে, নাহলে নট ইকুয়াল টু হবে। কিন্তু অল্টারনেটিভে কখনোই তোমার কি কি সাইন ইউজ হবে না, অল্টারনেটিভে কখনোই গ্রেটার অর ইকুয়াল ইউজ হবে না। তার মানে এটা নালে ইউজ হবে। তাহলে অল্টারনেটিভে এই গ্রেটার ইকুয়াল টু ইউজ হয়ে গেলে থাকেই হচ্ছে লেস, তার মানে অল্টারনেটিভে লেস দ্যান সাইন ইউজ হবে। আমরা দেখে আসি তাহলে। এই দেখো তোমার গ্রেটার ইকুয়াল টু 10 নাল, আর অল্টারনেটিভ এত। তাহলে এখানে দেখো তো এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, তার মানে নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করবো, মানে আমরা জেড টেবিল ইউজ করবো, অন্য কোনো টেবিলে আমার যেতে হবে না। ওই সেম ভাবে স্টেপ 3 তে এটা বের করলো। এখন দেখো তোমার অল্টারনেটিভে কি ছিল, মিউ লেস দ্যান 10। লেস দ্যান 10 হওয়ার জন্য জেড এর ভ্যালু -2.00 পাইছে, এটা যে ভ্যালুটা ওইটাই লিখলাম। এটাকে আমরা কিন্তু 2 দ্বারা গুণ করি নাই, কারণ এটা ওয়ান টেল টেস্ট। যখন টোটাল টেস্ট হবে তখন এইটার জন্য এই জেড জেড এর এই ভ্যালুটার জন্য আমরা পি ভ্যালু যেটা পাবো ওইটাকে 2 দিয়ে গুণ করবো, কিন্তু এটা 2 দিয়ে গুণ করতে হয় নাই। সেম ভাবে যে আমরা দেখো আলফার ভ্যালুটা দেখবো, আলফা যদি তোমার পি ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে রিজেক্ট হবে, কিন্তু আলফাটা এই যে 0.01 দেখা যাচ্ছে, জিরো পি ভ্যালু হচ্ছে কি ছোট, তার মানে এটা কি উই ডোন্ট রিজেক্ট। আবার এই যে দেখো 0.05 দিয়ে করলে আবার আলফা বড়, তখন উই রিজেক্ট। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন নেক্সট যেটা আসছে এটা হচ্ছে তোমার কে, তোমার টি টেবিল ইউজ করে আমরা করব। হ্যাঁ, মানে এটা এটা হচ্ছে, এটা আমরা কি টি টেবিল ইউজ করব যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে না, তখন কি হয় ওইটা দেখব। ওইটা আমরা তাহলে নেক্সট ক্লাসে শুরু করি বন্ধুরা।